একটি সীমান্ত, দুটি দেশ, এক ভাষা, দুই পরিচয়। কারো জন্ম কলকাতায় বা আগরতলায়, তবুও তাকে সন্দেহ করা হয়। প্রশ্ন ওঠে, আপনি কি বাংলাদেশী? নাগরিকত্বের কাগজ নেই যে মানুষের, ওনাকে অনুপ্রবেশকারী বলা হয়। আজ আমরা খুঁজে দেখব কেন বাংলা ভাষাভাষীদের পরিচয় রাজনীতি আর নিরাপত্তার খেলায় ঘোরপাক খাচ্ছে। কে বাঙালি, কে বাংলাদেশী, আর এই বিভ্রান্তি থেকে কে পাচ্ছে রাজনৈতিক ফায়দা। তৃণমূল কংগ্রেস অন্য রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের বাংলাদেশী সন্দেহে আটকের ঘটনায় কেন্দ্রকে দায়ী করেছে। অন্যদিকে বিজেপি দাবি করছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের সংস্কৃতি ও নিরাপত্তা ধ্বংস করছে। অথচ পশ্চিমবঙ্গ বিজেপি নেতারা বারবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের রক্ষা করছেন ভোটের স্বার্থে। এদিকে মমতা ব্যানার্জির মতো একই সুরে অনুপ্রবেশকারী চিহ্নিত করার ইস্যুতে বিজেপির বিরোধিতা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখানে অবশ্যই এটা উল্লেখ করার প্রয়োজন যে সম্প্রতি গুজরাটে প্রায় 1000-এর ওপর বেশি বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে। দিল্লিতে আটক করা হয়েছিল প্রায় 121 জন। মহারাষ্ট্রের থানে, নাসিক, মুম্বাই ও পুনেতে প্রায় 100-এর ওপর বেশি সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক আটক করা হয়। 2025 সালের জুলাইয়ে 444 জন বাংলা ভাষাভাষী শ্রমিক, যাদের মধ্যে বেশিরভাগ পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিলেন, তাদের উড়িষ্যায় আটক করা হয়। তবে নাগরিকত্ব যাচাই শেষে 277 জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং বাকিদের মধ্যে চলছে এখন তদন্ত। তাছাড়া হরিয়ানার গুরুগ্রামে প্রায় 250 জন সন্দেহভাজনকে আটক করা হয়, কিন্তু অবশেষে শুধুমাত্র 10 জনকে অবৈধ হিসেবে চিহ্নিত হয় এবং বাকিরা মুক্তি পায়। ত্রিপুরাতেই প্রায় অনুপ্রবেশকারী আটক হয়। ত্রিপুরামথা সম্প্রতি অনুপ্রবেশকারী চিহ্নিত করার প্রবল দাবি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনের মুখে অনুপ্রবেশ ইস্যু কি রাজনৈতিক কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল? দেশের নিরাপত্তার জন্য অনুপ্রবেশকারী চিহ্নিতকরণকে কে কতটা গুরুত্ব দিচ্ছে, চলুন জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ ইস্যুতে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে ভার্চুয়ালি জুড়ে গেছেন আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গৌরাঙ্গ চৌহান এবং ত্রিপুরা আমরা বাঙালির নেতৃত্ব গৌরাঙ্গ রুদ্রপাল। তাছাড়া নিউজরুম থেকে আমাদের সাথে রয়েছেন আমার সহকর্মী নীল বণিক। সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌরাঙ্গবাবু, আপনার কাছে প্রথমে আসি আমি। বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে, তাদের সঙ্গে বাংলা ভাষাভাষী ভারতীয়দের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। আপনার দল এই বিষয়টিকে কিভাবে দেখছে? পশ্চিমবঙ্গ থেকে গৌরাঙ্গবাবু, আপনি শুনতে পাননি? গৌরাঙ্গবাবু শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? না, গৌরাঙ্গবাবু শুনতে পাচ্ছেন না। ওকে, গৌরাঙ্গবাবুর কথাও আসছে না আমার কাছে এই মুহূর্তে। ওকে, আমি আপনার কাছে আসবো, কিন্তু আমি এই মুহূর্তে যাব আমার সহকর্মী নীল বণিকের কাছে। নীল, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাগুলো দেখে কি মনে হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে অভিবাসন নীতিতে বাঙালি জনগোষ্ঠীকে লক্ষ্য করে কি কোনো ধরনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যাচ্ছে? পাশাপাশি অনেক ভারতীয় বাঙালি শ্রমিক উড়িষ্যা, গুজরাট ও দিল্লিতে বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার হচ্ছেন। এখন পশ্চিমবঙ্গ সরকার কি তাদের সুরক্ষায় আইনি, প্রশাসনিক বা কূটনৈতিক কোনো পদক্ষেপ নিয়েছে? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি ইস্যুতে তিনি গর্জে উঠেছিলেন, সেই গর্জে ওঠার বেশ কয়েকদিন পর তুমি যেটা বলছিলে যে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কি করছে। গতকাল পশ্চিমবঙ্গের পুলিশ অর্থাৎ ভবানী ভবনের তরফ থেকে এই যে রাজ্যে রাজ্যে যে সমস্ত ভারতীয় বাঙালিরা, মানে পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা বৈধ ভারতের নাগরিক, যারা অনভিপ্রেত কারণে পুলিশের হেনস্থার মুখে পড়েছে, তাদেরকে আইনি সহায়তা বা তাদেরকে সহায়তা দেওয়ার জন্য প্রথম গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তাদের সহযোগিতা করার জন্য একটা মাধ্যম
কেন প্রায় এই যে বাঙালিয়ানা ইস্যু প্রায় 1 মাস ধরে উত্তাল হচ্ছে, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে বাঙালিরা হেনস্থার শিকার হয়েছে, তারপরে কেন 1 মাস বাদে পশ্চিমবঙ্গ পুলিশের ঘুম ভাঙলো? স্বভাবতই কিন্তু এই প্রশ্নটা কিন্তু উঠতে পারে। দেখো, হয়তো তৃণমূল কংগ্রেস চাইছিলেন যে 2026 সালের সামনেই বাংলার বিধানসভা নির্বাচনের ভোট, বিধানসভা নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময় একটা ইস্যু দরকার। বিজেপির বিরুদ্ধে বলার মতো দুর্নীতি নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের দুর্নীতি নিয়ে বলার মতো সেইভাবে তৃণমূল কংগ্রেসের কাছে প্রমাণিত কোনো তথ্য নেই। তাহলে শুধুমাত্র মোদীকে পার্সোনাল অ্যাটাক করে যে বিধানসভা ভোটে খুব একটা সুবিধা পাওয়া যাবে না, তা বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন যে বিজেপি শাসিত রাজ্যে, তুমি যেমনটা বলছিলেন দিল্লি, তুমি যেমনটা বলছিলেন মহারাষ্ট্র, তুমি যেমনটা বলছিলে হরিয়ানা, এই যে এইসব বিজেপি শাসিত রাজ্যে যখন পরপর বাঙালি হেনস্থা হচ্ছে, তখন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতারা প্রতিবাদ করছেন। কারা প্রতিবাদ করছেন? না, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমার হচ্ছে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে কিন্তু তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে হেনস্থার ঘটনা, সেটা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই হচ্ছে, কিন্তু সেটা সর্বব্যই মিথ্যা। কেরলেও বাঙালিরা হেনস্থার মুখে পড়েছে, বাম শাসিত রাজ্য কেরলেও হেনস্থার মুখে পড়েছে। কর্ণাটক, যেটা কংগ্রেস শাসিত রাজ্য, সেখানেও বাঙালিরা হেনস্থার মুখে পড়েছে। তেলেঙ্গানা, যেটা কংগ্রেস শাসিত রাজ্য, সেখানেও বাঙালিরা হেনস্থার মুখে পড়েছে। পাঞ্জাব, যেটা আপ শাসিত রাজ্য, সেখানেও কিন্তু বাঙালিরা হেনস্থার মুখে পড়েছে। অর্থাৎ অবিজেপি শাসিত রাজ্যে যখন বাঙালিরা হেনস্থার মুখে পড়ছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস একবারও এই যে তাদের ইন্ডি জোটের মধ্যে থাকা যে শরিক দলগুলি, সেই শরিক দলগুলির রাজ্যে কেন বাঙালিরা বিপদে পড়ছে সেই বিষয় নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত রাজ্যের চিফ মিনিস্টারদের সঙ্গে অফিসিয়াল কোনো কথা বলেনি। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব প্রতিবাদপত্র একবারও পাঠায়নি, যেটা উড়িষ্যার ক্ষেত্রে পাঠিয়েছে, যেটা হরিয়ানার ক্ষেত্রে পাঠিয়েছে। কিন্তু এই যে অবিজেপি শাসিত যে 5 রাজ্যের কথা তোমাকে বললাম, সেইখানে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সব রাজ্যের নাম একবারও মুখে আনেনি। তার মানেই বুঝতে পারছো যে যেখানে বাঙালিরা হেনস্থা হচ্ছে, একেবারেই বাঙালিরা কিছু কিছু জায়গায় হেনস্থা হচ্ছে, এই বিষয়টা অস্বীকার করার উপায় নেই, বৈধ নাগরিকত্ব থাকা সত্ত্বেও। তাহলে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে একটা 2026 সালের ভোটের একটা নির্বাচনী ইস্যু করতে চাইছে। অর্থাৎ বাঙালি অস্মিতাকে তুলে ধরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা ক্ষমতায় আসার যে একটা সুকৌশল, এবং সেটা যাতে ভোট বাক্সে প্রতিফলিত হয়, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা রাজনৈতিক কৌশল মাত্র। এখন যেটা তুমি প্রশ্ন করছিলে, যে তুমি যেটা বলছিলে যে 1000 জন প্রায় দিল্লি থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কিন্তু অফিসিয়াল ভাবে ভারত সরকার পুশব্যাক করিয়েছে বিমানে, সেই যে তথ্য, বা আজকেই তোমাকে একটা তথ্য বলি যে গুরুগ্রাম, সেই গুরুগ্রাম পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সেখানকার পুলিশের জনসংযোগ আধিকারিক তারা পরিষ্কারভাবে যে লাস্ট যে কয়েকদিন যে 19 জনকে আটক করেছে, তার মধ্যে কিন্তু 10 জন বাংলাদেশি এবং 9 জন হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। এই যে অফিসিয়াল টুইট করে আজকে গুরুগ্রাম তোমার পুলিশ 10 জন বাংলাদেশিকে আটক করার কথা তারা স্বীকার করেছে, সেই ব্যাপারে তৃণমূল কংগ্রেস এখনো দেখো পুরোপুরি চুপ। এবং এই তৃণমূল কংগ্রেসের এইটা একটা বড়, দেখো তৃণমূল কংগ্রেস এটা সমস্যাটা সমাধান করতে পারে। তৃণমূল কংগ্রেস বরঞ্চ যেটা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই যে অপারেশন সিঁদুরের সৌজন্যে সারা ভারতবর্ষে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অন্যান্য দেশ থেকে আসা যে অনুপ্রবেশকারী, তাদের সন্ধানে যে সেখানকার রাজ্য পুলিশ নেমেছে, সেইটাকে কোথাও একটা রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। একটা তাহলে সেই সমস্ত রাজ্যে যেখানে বেশি করে বাংলাদেশি ধরা পড়ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে তো একটা নোডাল অফিসার দিতেই পারতো, এবং পশ্চিমবঙ্গ সরকার তো সেই রাজ্যের মুখ্য সচিবদের বলতে পারতেন যে আপনারা আটক করার পরে সাথে সাথে আমাদের নোডাল অফিসারদের কাছে তাদের পাওয়া যে সমস্ত ভারতীয় নাগরিকত্ব তাদেরকে পাঠাবেন, এবং আমরা 24 ঘন্টার মধ্যে সেটা। এখানে একটু জিনিস জানার আছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি কেন্দ্রীয় সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে? এক, আর দুই, যদি সেটা না করে থাকা হয় তাহলে কি সেটাই শুধু ধরে নেওয়া হবে রাজনৈতিক মানে স্লোগানে সীমাবদ্ধ? এই যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদটা, সেটা কি তাহলে রাজনৈতিক স্লোগানে সীমাবদ্ধ হয়ে আছে?
একেবারেই দেখো, তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা প্রতিবাদ কিন্তু পাঠায়নি, এবং কেন্দ্রীয় যে স্বরাষ্ট্র সচিব, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তো তারা এটা একেবারেই স্পেসিফিকলি পাঠাতে পারতেন। এবং গতকাল তোমাকে আর একটা কথা বলি, উড়িষ্যা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতে উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উড়িষ্যা পুলিশের পক্ষ থেকে কোনটা বাংলাদেশি মুসলমান, কোনটা তোমার হচ্ছে ভারতীয় মুসলমান, সেইটা কাগজপত্র নথি যাচাই না করে কারুর পক্ষে বলা সম্ভব নয়। তাহলে প্রথমে আটক করা হচ্ছে, তারপরে বৈধ কাগজপত্র যাদের থাকছে সেই সমস্ত জেলাশাসক, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাশাসকের দপ্তর থেকে যখন নথি আসছে তাদের 5 ঘন্টার মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এই নথি কিন্তু হাইকোর্টে ইতিমধ্যে উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল কিন্তু জমা দিয়েছে। তারপরে তাহলে প্রশ্ন উঠছে, দেখো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে প্রশাসনিক পর্যায়ে কোনো প্রতিবাদ পাঠাচ্ছে না। প্রশাসনিক পর্যায়ে এই যে বাঙালি হেনস্থা যেটা হচ্ছে কিছু কিছু জায়গায়, মানে পুলিশ হয়তো বুঝতে পারছে না, কারণ সেখানকার দেখো যারা হরিয়ানায় থাকে, যারা রাজস্থানে থাকে, যারা তেলেঙ্গানায় থাকে, যারা কর্ণাটকের পুলিশ, তারা অনেকেই কিন্তু বাংলা ভাষাটা সঠিকভাবে বোঝে না, এবং বাংলা ভাষায় কথা বলার পরে তারা যখন ডকুমেন্টস চেক করছে তার জন্য সেখানকার স্টেট পুলিশের কিন্তু একটা সময় লাগছে। আর এই সময়টাকেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে এবং বাঙালি অস্মিতাকে তুলে ধরে, অর্থাৎ বাঙালি দেখো একটা মানুষকে যখন ধরছে তিনি হয়তো লকআপে থাকছেন বা ডিটেনশন ক্যাম্পে থাকছে, ডিটেনশন ক্যাম্পগুলির অবস্থা কিন্তু সারা ভারতবর্ষেই খারাপ, সেটা বিজেপি শাসিত রাজ্যেও খারাপ, সেটা কংগ্রেস শাসিত রাজ্যেও খারাপ, সেটা বাম শাসিত কেরলের অবস্থাও ডিটেনশন ক্যাম্পের খারাপ। সেই ডিটেনশন ক্যাম্পের ছবি তুলে তৃণমূল কংগ্রেস একেবারে রাজনৈতিক যে প্রচারে ঝড় তোলার, সেই ঝড় তুলে একটা রাজনৈতিক ফায়দা নিচ্ছে। নীল, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সঙ্গে খুব সম্ভবত গৌরাঙ্গবাবু জুড়ে গেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে। আমি দেখবো একবার উনি জুড়েছেন কিনা, ওনার সঙ্গে আমরা কথা বলতে পারি কিনা। তার পাশাপাশি যদি গৌরাঙ্গবাবু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? গৌরাঙ্গবাবু আপনি শুনতে পাচ্ছেন আমাকে? চলুন, গৌরাঙ্গবাবু এখনো শুনতে পাচ্ছেন না। ওকে, আমি আবার নীলের কাছে যাওয়ার চেষ্টা করি। আমি একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, আমি যদিও সাউন্ডটা পাইনি, তবুও একটু বলার চেষ্টা করছি। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি পিসিআর কে অনুরোধ করবো গৌরাঙ্গবাবুর সঙ্গে একটু যোগাযোগ আমি যদি কোশ্চেনটা বুঝতে পারিনি, তবুও আমি বলার চেষ্টা করছি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে করে সিএএ এবং এনআরসির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস এবং শুরু থেকেই করছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনুপ্রবেশ যে জাতীয় নিরাপত্তার জন্য বিরাট একটা হুমকি, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাছে, নীলের কাছে যাচ্ছি আমি আবার, পিসিআর নীলের কাছে যাব। নীল শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, এখন আমি নীলকে কিন্তু এবার আমি শুনতে পাচ্ছি না। যেটা জানতে চাইছিলাম যে তৃণমূল কংগ্রেসের কাছে এনআরসি বা সিএ এর পরিবর্তে অন্য কোন ধরনের পদক্ষেপ আছে কিনা যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করার জন্য। দেখো, এখন এনআরসিএ বা সিএ এর বাইরে তৃণমূল কংগ্রেস কি ফর্মুলা আমদানি করবে সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার, কিন্তু আশ্চর্যের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু একটা সময় কিন্তু এনআরসির পক্ষে সওয়াল করেছিলেন খোদ লোকসভাতে। এটা লোকসভার কিন্তু অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ভোটার লিস্ট তুলে ধরে সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার ছিলেন তখন তিনি আলোচনা চেয়েছিলেন। সোমনাথ চট্টোপাধ্যায় ত্রুটি দেখিয়ে সেই আলোচনা যখন খারিজ করে দেয়, সোমনাথ চট্টোপাধ্যায় টেবিলে ওয়েলে নেমে এই বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেটা সংসদীয় গণতন্ত্রের বাইরে গিয়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের গায়ে কাগজটা ছুঁড়ে মেরেছিলেন। তার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন তখন তিনি এই এনআরসির পক্ষে সওয়াল করেছিলেন। এখন তিনি শাসকের সময়তে কেন এনআরসি চাইছেন না সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সবার আগে ক্লিয়ার করা উচিত। এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন তিনি এখন এনআরসি চাইছেন না সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্টীকরণ দেয়নি, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত তাদের সেদিনকার দলনেত্রীর যে যদি ঐতিহাসিক ভুল হয়ে থাকে সেই ঐতিহাসিক ভুলের তত্ত্ব কিন্তু এখনো জনমানসে আসেনি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের নীতি অনুযায়ী কখন কি বলে সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের ব্যাপার, সেটা আমার ব্যাপার নয়। তবে অনুপ্রবেশ ইস্যুতে
মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে, যাতে অপারেশন সিঁদুরের নামে রাজ্যে রাজ্যে যদি সত্যি কিছু জায়গায় বৈধ যারা ভারতীয় নাগরিক যারা বাংলা ভাষায় কথা বলে তারা যদি ডিটেনশন ক্যাম্পে যায়, সেখানে যদি তারা লাঞ্ছিত হয়, তাহলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটাকে 2026 সালের একটা বড় ইস্যু করবে। মমতা ওকে ওকে নীল, আমি নীল একটু সঙ্গে থাকো, আমি দেখি আরেকবার চেষ্টা করব আমি গৌরাঙ্গ বাবুকে পাই কিনা, গৌরাঙ্গ চৌহানকে পাই কিনা। উনি আমাদের সঙ্গে আছেন কিন্তু আমার কথা উনি শুনতে পাচ্ছেন না। গৌরাঙ্গ বাবু আপনি শুনতে পাচ্ছেন এখন? ওকে গৌরাঙ্গ বাবু আপনি একবার চেষ্টা করুন, আমি বলছি আপনাকে। আমি যেটা জানতে চাইছি আপনার কাছে যে বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে যে অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে তাদের সঙ্গে তো বাংলা ভাষাভাষী ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা রয়েছেন বাঙালিরা, তাদেরকেও বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। এখন আপনার দল এই বিষয়টিকে কিভাবে দেখছে? দেখুন, এখন বাঙালিদের উপরে বাংলা ভাষা এবং বাঙালিদের না, উপরে আপনার কথা আমার স্টুডিওতে আসছে না, আমি জানি না পিসিআর রুমে আসছে কিনা। হ্যাঁ বলুন, আপনি বলুন। বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে যেভাবে করে আক্রমণ করা হচ্ছে, এটাকে নিন্দনীয় এবং ঘৃণ্য এবং ভারতের সংবিধান বিরোধী। ভারতের সংবিধান প্রত্যেকটি ভাষাভাষী মানুষকে এবং প্রতিটি ধর্মের মানুষকে সমানভাবে মান্যতা দেয় এবং অধিকার প্রদান করে। যে অধিকারটাকে 2014 সালের পর থেকে বিজেপি সরকার আসার পর থেকে মব লিঞ্চিং এর মতো ঘটনা, ধর্মে ধর্মে গন্ডগোলের ঘটনা, পাড়ায় পাড়ায় দাঙ্গার ঘটনা যেমন দেখা গেছে, তার আগে ভারতবর্ষে কখনো দেখা যায়নি। এটা সাম্প্রদায়িক বিজেপি সরকার যেভাবে করে বিদ্বেষের বীজ মানুষের মধ্যে বপন করে যাচ্ছে, আজকে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কোথাও দেখা যাচ্ছে ট্রেন থেকে নামিয়ে তাদেরকে পিটানো হচ্ছে, কখনো পরিযায়ী শ্রমিকদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হচ্ছে, কখনো হচ্ছে তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন ভাবে বাঙালির উপরে যে অপমান করা হচ্ছে এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপরে অপমান করা হচ্ছে, সেটা নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং বিজেপির দলকে জবাব অবশ্যই দিতে লাগবে। তৃণমূল কংগ্রেস কিন্তু জোরদার আন্দোলন প্রতিটি ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তর এবং প্রত্যেকটা জায়গায় আন্দোলন শুরু করে দিয়েছে। আজকে এনআরসির নামে কিভাবে করে অত্যাচার শুরু করে দিয়েছে বিভিন্ন ভাবে। আজকে তো হিন্দুরাই সব থেকে বেশি বিপদগ্রস্ত রয়েছে বিজেপি সরকারের সময়, যারা হিন্দুত্বের ধ্বজা নিয়ে বিভিন্ন সময় মানুষকে ভোট ব্যাংকে লুট করবার চেষ্টা করে, ভোট বিভাগ করবার চেষ্টা করে, তারা তো আজকে হিন্দুরাই তো সব রঞ্জিত দাস একজন হচ্ছে হিন্দুকে তাকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে এইভাবে করে, এবং এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আজকে যেখানে ভারতবর্ষকে পথ দেখাইছে বাংলা, আজকে রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, সুভাষচন্দ্র বাংলা, যারা সবসময় দেখিয়েছে সেই বাঙালির উপরে অপমান আজকে থেকে তো হয়নি, দীর্ঘদিন থেকে বাংলা এবং বাঙালির উপরে অপমান ভাষা আন্দোলনের জন্য আন্দোলন হয়েছে বাংলা ভাষার জন্য বিভিন্ন জায়গায়, এবং সেটাই আমাদের পশ্চিমবঙ্গে। গৌরাঙ্গ বাবু আপনার কাছে জানতে চাইবো যে ভারতবর্ষে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, আমি এই মুহূর্তে পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে ছেড়ে দিচ্ছি, বাংলাদেশ থেকে যে অবৈধভাবে বাংলাদেশের নাগরিকরা হোক কিংবা রোহিঙ্গা হোক ভারতবর্ষে প্রবেশ করছে, অনুপ্রবেশ করছে, এবং তার জন্য ভারতের নিরাপত্তা যে হুমকির মুখে, সেটা আপনি এবং আপনার দল তৃণমূল কংগ্রেস সেটা মানেন কিনা বা আপনারা স্বীকার করেন কিনা? দেখুন, বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশ ভারতবর্ষে ঢোকে, সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, গুজরাটেও রয়েছে, আসামে রয়েছে, ত্রিপুরাতে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। কোনো যদি মুম্বাইতে যদি কেউ অ্যাটাক করে কোনো একটা ফিল্ম স্টারকে বা এটা দেখানোর জন্য গোটা সাজানো থাকে, তাকে সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। আজকে আমরা সবসময় মনে রাখবেন যে অনুপ্রবেশ করে বিএসএফ এর আন্ডারে, কাঁটাতার বেড়া বিএসএফ এর আন্ডারে, সিআরপিএফ বিএসএফ তারা কি ঘুমোচ্ছে? তারা কি রয়েছে ভারতের ভোট ব্যাংকের রাজনীতি করবার জন্য 2026-এ পশ্চিমবঙ্গকে পিছন দিক থেকে দখল করবার জন্য বাংলা ভাষা এবং বাংলাদেশি
তকমা লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিদ্বেষের বীজ এবং রোহিঙ্গার বীজ ছড়িয়ে দেওয়ার জন্য কি এটা কিন্তু 26-এর ভোটের ইস্যু নয় তো বিজেপির কাছে? এটা লজ্জা এবং ঘৃণ্য। মানুষের কাজ নিয়ে যেতে লাগবে, মানুষের উন্নয়ন কি করেছে 2014 থেকে 2024 সালের মধ্যে গোটা ভারতবর্ষ যেখানে দেউলিয়া এবং বিপন্ন হয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্র, সেই জায়গাটা যখন পেরে উঠতে পারছে না, বাংলা এগিয়ে যাচ্ছে আজকে, তখন 2026-এর আগে রোহিঙ্গা ঢুকলো, বাংলাদেশি ঢুকলো, আর বিএসএফ তার আন্ডারে থাকে। বিএসএফ কি করে ঢুকায়? গৌরাঙ্গবাবু আপনি একটু সঙ্গে থাকুন। আমার সঙ্গে আমার সহকর্মী নীল রয়েছে। নীল, যে বিষয়টা গৌরাঙ্গবাবু বলছিলেন, নীল সঙ্গে এই মুহূর্তে আছো, তুমি শুনতে পাচ্ছ আমাকে? নীল শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি যে বিষয়টা উনি বলছিলেন যে বিজেপি আসার পর কি কি হয়েছে এবং বাংলার কি কি হয়েছে, উনি এই ব্যাখ্যা দিচ্ছিলেন। কিন্তু বলছেন যে বর্ডারের সুরক্ষার দায়িত্ব তো বিএসএফ এর, সিআরপিএফ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাহলে রাজ্য সরকারকে কেন দায়ী করা হচ্ছে, ওনার প্রশ্ন। একেবারেই দেখো, গৌরাঙ্গবাবুর যে প্রশ্নটা আমি শুনলাম যে বর্ডারে বিএসএফ গার্ড দেয়, এই দায়িত্বটা সম্পূর্ণ বিএসএফ এর, একেবারে ধ্রুব সত্য কথা। গৌরাঙ্গবাবু যেটা বললেন সেটা হচ্ছে ধ্রুব সত্য কথা। দেখো, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে শুধুমাত্র বিএসএফ এর উপর দোষ দিয়ে যদি পশ্চিমবঙ্গের পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয়, তাহলে এই যে তোমার হচ্ছে গৌরাঙ্গবাবুর ঠিক যেখানে উনি থাকেন তার পাশে বেবি খাতুন নামে একজন বাংলাদেশি মহিলা এসে পশ্চিমবঙ্গের কিন্তু উপপ্রধান হয়ে গেছিলেন। 2 বছর হাইকোর্টে মামলাটা চলার পর তারপর তিনি সেখান থেকে পদত্যাগ করেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। এবার আমি তোমায় বলবো যে মজার বিষয়, দেখো, পশ্চিমবঙ্গ তুমি বলো, ত্রিপুরা বলো, তুমি অসম বলো, এবং তুমি মিজোরাম বলো, এবং তুমি মেঘালয় বলো, এখনো পর্যন্ত এই যে বাংলাদেশ এবং মানে ভারতের যে বর্ডার যে শেয়ার করে, সেই জায়গাতে কিন্তু সম্পূর্ণ এখনো কাঁটাতারের যে ফেন্সিং, সেটা কিন্তু আজকে ভারতবর্ষের স্বাধীন হওয়ার এত বছরের পরও কিন্তু সম্পূর্ণ হয়নি। আবার মনে আছে বছর 2 আগে নবান্নে এই নিয়ে কেন্দ্রীয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে এই গভর্নমেন্টের আগের গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইস্টার্ন জোনের যত মুখ্যমন্ত্রী ছিল, চিফ সেক্রেটারি ছিল, তাদের নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কিন্তু রেজুলেশন হয় যে সমস্ত রাজ্য কিন্তু জমি অ্যাকোয়ার করে দ্রুত বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেবে। তাহলে পশ্চিমবঙ্গ সরকার তারপরেও কেন এখনো অ্যাকোয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পশ্চিমবঙ্গের যে বর্ডারের যে জমি, সেই জমি তুলে দিতে পারেনি? সেই প্রশ্নটা তো এবার গৌরাঙ্গবাবুর মনে রাখা উচিত, এবং নবান্নের উদ্দেশ্যে এই প্রশ্নটা কিন্তু ধেয়ে আসছে। অর্থাৎ দেখো, সমস্ত রাজ্যগুলোই চাইছে, দেখো, এই যে তোমার হচ্ছে বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার দিয়ে একটা অবাধ মুক্ত বাণিজ্য চলে, সেটা নেশাদ্রব্য চলে, সেটা বিভিন্ন ফুড প্রসেসিং এর জিনিস চলে, এটা একটা বৃহত্তর প্যারালাল ইকোনমি, এবং সেই ইকোনমিতে যেখানে ক্ষমতায় থাকে সেখানকার স্থানীয় যারা শাসক তারা এটাতে লাভবান হয়, এবং সেই সঙ্গে বাংলাদেশিরা যখন এই রাজ্যে, সেটা ত্রিপুরা হতে পারে, সেটা অসম হতে পারে, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, ভোটার কার্ড, আধার কার্ড যখন তৈরি করে, সেখানে হচ্ছে কয়েক হাজার কোটি টাকার একটা ইকোনমি। সেই ইকোনমিটা মানে যেখানে শাসক দল আছে সেই ইকোনমিটা নষ্ট করতে চাইছে না, কারণ রাষ্ট্রবাদীদের এখান থেকে একটা বৃহত্তর অংশ টাকা পকেটে গোজে, এবং এই ফাঁক দিয়েই কিন্তু মাছি গলে রোহিঙ্গা প্রবেশ করছে। এই ফাঁক দিয়েই দেখো, যারা অনুপ্রবেশকারী, সব অনুপ্রবেশকারী কিন্তু জঙ্গি নয়, সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে কখনোই জঙ্গি বলা উচিত নয়। প্রচুর বাংলাদেশি আসে যারা কেরল সহ সাউথ ইন্ডিয়ানের সাউথের রাজ্যগুলিতে যায়, তারা হচ্ছে পেটের টানে যায়। তো সেই জায়গা থেকে পেটের টানে যে আসছে তারা কিন্তু বিভিন্ন ভাবে দালাল মারফত আসে। এই দালালরা কারা? দেখো, পশ্চিমবঙ্গ সরকার এই বেআইনি অনুপ্রবেশের বহু মামলার তদন্তে রয়েছে, এনআইএ বহু মামলার তদন্ত রয়েছে, সিবিআই বহু মামলার তদন্ত রয়েছে। কোনো একটা এজেন্সি কিন্তু এখনো কোনো বড় মাথাকে খুঁজে অ্যারেস্ট করতে পারেনি। সব গ্রাসরুট লেভেলের নেতারা কিন্তু, বা যারা হচ্ছে দালাল, তারা অ্যারেস্ট হয়। তার থেকে
থেকেই বুঝতে পারছো যে স্বার্থ কার। স্বার্থ অবশ্যই এখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলের যারা উচ্চ স্তরে আছে তাদেরও স্বার্থ আছে, এ রাজ্যের রাষ্ট্রবাদীদেরও স্বার্থ আছে, আসামের রাষ্ট্রবাদীরও স্বার্থ আছে। অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে রাজনীতি করো, অনুপ্রবেশ ইস্যুতে উত্তাল করো, অনুপ্রবেশ ইস্যুতে আবার পকেটে টাকাও পড়ো। মুদ্রা কথা হচ্ছে এই জায়গাটা। সবকিছু হচ্ছে। ওকে নীল, নীল আরেকটু কিছুক্ষণ তোমাকে সঙ্গে থাকতে হবে এবং গৌরাঙ্গ বাবুকে আমি সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে অবশ্যই আমরা বাঙালির নেতৃত্ব গৌরাঙ্গ রুদ্রপাল রয়েছে। গৌরাঙ্গ বাবু, আমি অনেকক্ষণ আপনাকে বসিয়ে রেখেছি কারণ আমি একটু পশ্চিমবঙ্গের সিনারিওটা এবং গোটা ভারতবর্ষে যে সিনারিওটা চলছে সেই জায়গাটা আগে বোঝার চেষ্টা করছিলাম এবং দর্শক বন্ধুদের সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এখন ত্রিপুরার পার্সপেক্টিভে হোক কিংবা আপনারা যেটা গোটা ভারতবর্ষের পার্সপেক্টিভে, বহু বাঙালি গুজরাট, হরিয়ানা, উড়িষ্যা, মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে শুধুমাত্র ভাষা বা পোশাকের কারণে বাংলাদেশি সন্দেহে আটক হচ্ছে। তো আপনাদের কি মনে হয় এই প্রক্রিয়ায় জাতিগত প্রোফাইলিং হচ্ছে? এতে রাজনৈতিক কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা কি লুকিয়ে আছে বলে মনে করেন? হ্যাঁ, নমস্কার। অ্যাকচুয়ালি এখন অনুপ্রবেশ শব্দটাকে কেন্দ্র করে যে বিষয়টা রাজনীতি বলি বা আমি যেটা বলতে চাই বাঙালি বিদ্বেষী চক্রান্ত, এটা অনুপ্রবেশ শব্দটা ইদানিং কি বলবো বাংলাদেশের টার্মিনাল পজিশনের জন্য বা পয়লাগাঁও ইস্যুর পর থেকে এটা শুরু হয়েছে। কিন্তু বাঙালি বিদ্বেষী চক্রান্ত অনুপ্রবেশ শব্দের বাইরেও বাঙালিরা বিদেশি, বহিরাগত ইত্যাদি নামে একটা অপবাদ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের এই দেশে কাজ করে চলেছে। এই যে এনআরসি প্রয়োগ হয়েছিল অসমের বুকে 2019-এর, আমরা সবাই জানি যে এনআরসি আইন কার্যকরী করতে গিয়ে সেখানে প্রায় 20 লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয়, অনেকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেওয়া হয়। এই নিয়ে অনেক কেওস হয়েছে, গোটা দেশে অসময় হয়েছে, গোটা দেশে হয়েছে এনআরসি সিএ নিয়ে। তারপর মাঝখানে এটা ড্রপ করে সুপ্রিম কোর্টে মামলা হয়, মামলার রায় বেরোয় গত বছর। তো এই যে বিষয়টা, এবং আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এখন থেকে 4 বছর আগে বলেছেন যে এই দেশে নাকি 2 কোটির উপর বিদেশি মানেই বাংলাদেশি রয়েছে। তো এই কনস্পিরেসিটা এখানে বিদেশি মানে শুধু বাংলাদেশি কেন হবে? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী 4 বছর আগে যখন বলেছিলেন, এখন আমরা অপারেশন সিন্দুরের পর দেখতে পেয়েছি এবং পেহেলগাঁও অ্যাটাকের পর আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বহু পাকিস্তানি নাগরিক ভারতবর্ষে ছিলেন এবং তারা তো শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের রয়েছে, অন্যান্য দেশ থেকে রয়েছে যারা অবৈধভাবে বসবাস করছিল, অভিবাসী যাদেরকে বলছি আমরা। হ্যাঁ রয়েছে, তা মানছি, কিন্তু ঘটনা হচ্ছে আক্রমণটা আসছে কিন্তু শুধু বাঙালিদের উপর। আমার বক্তব্য হচ্ছে সেই জায়গাতে। তো এখন এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা পহেলগাঁওর পরিস্থিতির জন্য এখন শব্দটা এসে গেছে এরা অনুপ্রবেশকারী, এবং অনুপ্রবেশকারী মানেই শুধু বাংলা ভাষী, যে কোনো রাজ্যে হোক, ভারতের সর্বত্র হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আমাদের যেটা অ্যাজাম্পশন বা আমাদের যেটা ধারণা যে এনআরসি শব্দটা ব্যবহার না করেও এখন কায়দা করে অনুপ্রবেশ শব্দটা ব্যবহার করে বাংলাভাষী বাঙালিদেরকে টার্গেট করে এখন একটা নতুন ভাবে চক্রান্ত গোটা দেশ জুড়ে চলছে। এবং এই চক্রান্তে খপ্পরে যারা পড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে বৈধ কাগজপত্র দেখিয়ে যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করছে, পশ্চিমবাংলাই হোক বা আমার ত্রিপুরা থেকে বা বাংলার অঞ্চল থেকে, তারা রেহাই পাচ্ছে না। এটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম না। যারা গৌরাঙ্গবাবু, এখানে আমি কলকাতার গৌরাঙ্গবাবুর কাছে যাব, আপনার কাছে আমি আবার আসবো, কিন্তু তার ফাঁকে আমি নীলের কাছে যাব। নীল, যে বিষয়টা বলা হচ্ছে যে বৈধ নাগরিক যারা বা বাঙালি যারা ভারতীয়, তাদেরকে রেহাই দেওয়া হচ্ছে না, ব্যাপারটা কতটা সত্যি? আমরা বিভিন্ন যে আটকগুলো দেখেছি, আমরা দেখেছি প্রচুর সংখ্যক আটক করা হয়েছে সন্দেহভাজন, কিন্তু যেখানে গ্রেপ্তার করা হয়েছে, আমরা গুরুগ্রামে ঘটনায় দেখেছি প্রায় 250-এর ওপর আটক করা হয়েছিল বিগত কিছুদিন ধরে, কিন্তু শেষ পর্যায়ে আমরা দেখেছি শুধুমাত্র 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বিদেশি নাগরিক বলে। এই জায়গাটায় আমি তোমাকে একটা তথ্য দিই। মজার বিষয় হচ্ছে আমি ঠিক প্রায় 3 মাস মুম্বাই শহরে ছিলাম, প্রায় 3 মাসের কম বেশি।
তো ঠিক আজ থেকে এক মাস, নিয়ার অ্যাবাউট এক মাসই হবে, সিএসএমটি স্টেশনে রাত 10টার সময় যখন আমি লোকাল ট্রেন ধরতে যাই, মহারাষ্ট্র পুলিশের জিআরপি তোমার হচ্ছে জুইনগর স্টেশন থেকে আমাকে কাগজপত্র মানে আমাকে মানে প্রথমে আটক করে সেখানে আমাকে নিজেকে। তো আমি বাংলায় কথা বলতে বলতে আমি ফোনে জুইনগর স্টেশন, নভি মুম্বাইয়ের এটা স্টেশন, নভি মুম্বাই স্টেশন থেকে জুইনগর স্টেশন থেকে যখন বেরোচ্ছিলাম তখন ফার্স্ট আমাকে আটক করে। তো আটক করার পরে আমাকে বলল, মানে হিন্দিতে তারা বলছিলেন, প্রথমে তারা মহারাষ্ট্রিয়ান বলছিলেন, তখন আমি তাদের ইংরেজিতে কথা বলি এবং বলি হয় ইংরেজি নাহলে হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনারা আমার সাথে কথা বলুন, কারণ আমি কিন্তু মহারাষ্ট্রিয়ান জানি না এবং মহারাষ্ট্রিয়ান জানতে হবে এটাও সংবিধানে কোথাও বলা নেই, সেটা আমি সেই কর্তব্যরত যে পুলিশ কর্মী তাকে আমি বলি। তারপরেই তারা বাধ্য হয় আমার সঙ্গে হিন্দিতে কথা বলতে। হিন্দিতে যখন প্রথমে আমার সঙ্গে যখন তারা কথা বলে আমি কোথা থেকে এসেছি আমি পরিষ্কার বললাম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অমুক থেকে। সাথে সাথেই যে আমার ড্রাইভিং লাইসেন্সটা ছিল সেই ড্রাইভিং লাইসেন্সটা ওনাকে দেখাই। তো উনি ওনার যে ট্যাবটা ছিল সেই ট্যাবটা থেকে ড্রাইভিং লাইসেন্সটা উনি হয়তো পরীক্ষা করছিলেন। তারপর আমার কাছে জানতে চান যে আপনার কাছে আর কি কি নথিপত্র এই মুহূর্তে আছে। তখন প্রায় 10টা থেকে 10:30 বাজে। সেই সময়তে আমার মোবাইলে যে স্ক্রিনশটগুলো থাকে, আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্টের কপি এবং আমার যে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডটা ছিল মানে পশ্চিমবঙ্গ সরকারের, সেটা তখন আমি তাদেরকে দেখাই এবং তারা প্রত্যেকটা কিন্তু আমার কাছ থেকে ছবি তোলে, আমার কাছ থেকে ফোন নাম্বার নেয়। ফোন নাম্বার নেওয়ার পরে আমাকে কিন্তু প্রায় ওইখানে আরেকজন অফিসারের কাছে পাঠানো হয়। সেই অফিসারের কাছে সেই অফিসার আমাকে প্রশ্ন করে যে আপনি কোথায় উঠেছেন। তখন আমি নভি মুম্বাইয়ের যেখানে উঠেছিলাম, যে ফ্ল্যাটটিতে উঠেছিলাম রেসিডেন্সিয়াল, সেটা আমি বলি এবং আমি পেশেন্ট নিয়ে এসেছি দিল্লি, মার্জনা করবেন, টাটা ক্যান্সার মেমোরিয়াল হাসপাতালে, সেই সমস্ত তথ্য দিই। প্রায় 20 মিনিট টানা কাগজপত্র চেক করার পরে তারা কিন্তু আমাকে সেখান থেকে ছেড়ে দেয় এবং সেখানেই কিন্তু অনেকের কাগজপত্র দেখার পর যাতে সন্দেহ হয় এরকম 2-3 জন যুবককে কিন্তু আটক করতে আমি দেখেছি। তার মানে নীল কি দাঁড়াচ্ছে তাহলে, আমি যদি এখন একজন বাঙালি হই এবং আমি যদি দেশের বিভিন্ন প্রান্তে যাই, আমার সব আইডেন্টিটি কার্ডস গুলো আমার সঙ্গে রাখতে হবে? দেখো, এটা বৈধ নাগরিক হিসাবে কিন্তু আমার কর্তব্য এবং যেটা আমাকে, আমি তো বলছি, আমি যখন বাংলায় কথা বলছিলাম আমি কিন্তু সেই পুলিশ অফিসারের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি এবং আমি পরিষ্কার বলেছি বাংলা হচ্ছে ধ্রুপদী ভাষা, বাংলা ধ্রুপদী ভাষা, এটা ভারত সরকার দিয়েছে এবং এটা আমার মাতৃভাষা, আমি আমার মাতৃভাষাতে কথা বলবো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি দাঁড়াচ্ছে, যাদেরকে আটক করা হচ্ছে যারা বৈধ তাদেরকে কিন্তু তাহলে ডিটেনশনে রাখা হচ্ছে না। কিছু ক্ষেত্রে বৈধ নাগরিকরাও কিন্তু ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে, এই কথা তো বারবার বলছি। কিছু অনভিপ্রেত ঘটনা কিন্তু হচ্ছে, কিন্তু এটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটা বুঝতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানোর দায়িত্ব কিন্তু প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের। স্টেট গভর্নমেন্ট বর্জ্য পশ্চিমবঙ্গ সরকার, ত্রিপুরা সরকার, প্রত্যেকটি যে প্রাদেশিক সরকার রয়েছে তাদেরকে এগিয়ে আসা উচিত এবং নোডাল অফিসার একটা তৈরি করা উচিত, একটা টেবিলে করা উচিত। একজন বৈধ নাগরিক কেন, দেখো পুলিশ আমাকে জেরা করতেই পারে, সেটা কিন্তু পুলিশের যে কোনো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে পুলিশের কিন্তু সেই অধিকার রয়েছে, কিন্তু 50 মিনিট 1 ঘন্টার পরে সেই যদি কেন যে বৈধ যে কাগজপত্র, সেই কাগজপত্র প্রমাণ করার দায়িত্ব তো আমার রাজ্যের পুলিশেরও। সেই তারা যদি আমাকে ঠিকঠাক করে দেয় না এটা একদম ঠিক আছে, তাহলে ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটা তো রাজ্য সরকার তার দায়িত্ব এড়াতে পারে না, কিন্তু এই জায়গাতে রাজনীতি হচ্ছে, এই জায়গাতে পরিষ্কার একটা রাজনীতি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে সঙ্গে থাকার জন্য, আজ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি গৌরাঙ্গবাবুর কাছে যাব এবার। পশ্চিমবঙ্গে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, গৌরাঙ্গবাবু, আপনারা বলছেন যে অনুপ্রবেশের বিরুদ্ধে আপনারা, কিন্তু এনআরসি সিএএ এর বিরোধিতা করছেন। তাহলে প্রকৃত অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের জন্য তৃণমূলের কাছে বিকল্প কি পদ্ধতি আছে? অনুপ্রবেশ যে একটা বাস্তব সমস্যা, তা কি অস্বীকার করা সম্ভব? আপনারা কি সেটা অস্বীকার করছেন? এখন পশ্চিমবঙ্গ তাহলে না, আপনার কথা আসছে না আমার কাছে গৌরাঙ্গবাবু, আপনার কথা শুনতে পাচ্ছেন। আমি পিসিআর কে বলবো আপনার সঙ্গে একটু যোগাযোগ স্থাপন করার জন্য। গৌরাঙ্গবাবু, আপনার কাছে আসি। পশ্চিমবঙ্গে হচ্ছে
না না গৌরাঙ্গবাবু আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, পিসিআর একটু দেখার জন্য অনুরোধ করছি। গৌরাঙ্গবাবুর সাউন্ডটা মিউট করে আরো একবার যদি ওনাকে সংযোগ স্থাপন করা যায়। আমার স্টুডিওতে রয়েছেন গৌরাঙ্গ রুদ্রপাল। গৌরাঙ্গবাবু, অনুপ্রবেশ ইস্যুতে রাজনীতি কি কেবল সংখ্যালঘু ভোট টার্গেট করেই বলে মনে হচ্ছে, নাকি সত্যি বাঙালিদের পরিচয় রক্ষার লড়াই হচ্ছে এখন? মানে এই যে বিভিন্ন রাজনৈতিক দল আপনারা সবাই একসঙ্গে প্রতিবাদ করছেন, এই যে পশ্চিমবঙ্গের কথা এখানে উঠে এসছে, সামনে 2026-এ পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, আরো কোন কোন রাজ্যে আছে, বিহারে ভোট আছে। তো যারা রাজনীতি করে তাদের তো ভোটে জিতার প্রশ্নে বিভিন্ন কৌশল তাদেরকে নিয়ে থাকে, সব দলই নিয়ে থাকে, এটা অনস্বীকার্য। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তৃণমূল বাঙালি সেন্টিমেন্ট কে ব্যবহার করছে বা অন্য কেউ করছে কিনা সেটা এখন এটা নিয়ে চর্চা চলছে। এটা হতে পারে, একটা হতে পারে, কিন্তু একজন বাঙালি হিসাবে জাত্যাভিমান থাকাটা খুবই স্বাভাবিক। আমার একটা জাতি ভাই, আমার সম্প্রদায়ের মানুষ, আমার আপনজন মার খাচ্ছে, বিনা অপরাধে হেনস্থা হচ্ছে, এই ব্যাপারে আমি কথা বলবো না? না বলাটা তো এটা কাপুরুষতার পরিচয়, মনুষ্য তো হীনতার পরিচয়। কাজে এইটাও পেছনে কাজ করতেই পারে। দীর্ঘদিন ধরে বাঙালিরা এইভাবে মার খেয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে পশ্চিমবঙ্গে প্রায় 1,25,00,000 বাংলাদেশি নাগরিক হবে যারা পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করছে, এবং তাদেরকে সবাইকে বাংলাদেশ পাঠানো হবে। এটা পশ্চিমবঙ্গের পরিসংখ্যানটা যেটা উনি বলেছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের ভালো করে জানবে। আমরা যেটা সংখ্যা হিসেবে জানি, প্রকৃতপক্ষে এরা যদি অবৈধ অনুপ্রবেশকারী হয়, তো এই ব্যাপারে এখানে যেমন কি বলবো, রাজ্য সরকার রয়েছে, কেন্দ্রীয় এজেন্সিও রয়েছে। এতদিন পরে এই কথাটা উঠে আসলো, সেই এখন অনুপ্রবেশকারী প্রসঙ্গটা উঠার পর এটার পেছনেও নিশ্চয়ই একটা রাজনীতি রয়েছে। এই 2026-এর রাজনীতি রয়েছে। তৃণমূল একটা সেন্টিমেন্টে করছে, ওরা করছে আরেকটা সেন্টিমেন্টে। অবৈধ যারা, তাদের জন্য দেশের যে আইন, আন্তর্জাতিক যে আইন, সে অনুযায়ী ব্যবস্থা হবে। এই নিয়ে এই মানে কি বলবো, সংকীর্ণ রাজনীতিতে কিন্তু আমাদের জাতি সত্তা আজকে বিপন্ন। আমি এই কথাটাই আমি ফোকাস করতে চাইছি। আমরা যখন আলোচনা করছি, আমাদের সঙ্গে গৌরাঙ্গ চৌহানও ছিলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, যেখানে গোটা দেশ বাংলা ভাষা ও সংস্কৃতিকে শ্রদ্ধা করে, যেখানে শুধুমাত্র ভাষা বা উচ্চারণের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে অপমান করা, এটা স্বাভাবিকভাবেই সবাইকে আহত করে, বাঙালি হিসাবে সবাইকে আহত করে। গৌরাঙ্গবাবু, এবার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সঙ্গে হ্যাঁ বলুন। আমার অনুষ্ঠানের সময় খুব বেশি নেই, আপনার কথাগুলো স্পষ্ট আসছে না, আমি যতটুকু শুনতে পাই, বলুন। আমরা প্রতিবাদ করছি, আপনাকে পশ্চিমবঙ্গ বলা হয়ে পশ্চিমবঙ্গ থেকে ঘটল এবং কিন্তু সেটা কিন্তু শাসিত, সেটা কি করে দাবি না রাখছে এবং সেটা আধার কার্ড, আমাদের আধার, রেশন কার্ড, আধার কার্ড, ভারত আধার কার্ড আমাদের না গৌরাঙ্গবাবু, কিন্তু এই যে নথিপত্রগুলো যে অবৈধভাবে তৈরি হচ্ছে এবং এখানে যে এটা টাউট চক্র কাজ করছে, এটাও কি অস্বীকার করা যায়? আমাদের দেশের যে বিভিন্নভাবে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বৈধভাবে এই যে বৈধ নথিপত্রগুলো করে দেওয়া হচ্ছে। না আমি আপনার এটা পশ্চিমবঙ্গে না আপনার কথা শুনতে পাচ্ছি না গৌরাঙ্গবাবু, আমরা দুঃখিত। আপনার কথা খুব সম্ভবত নেটওয়ার্কের জন্য কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার সঙ্গে আরো একদিন কথা হবে। আজকে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গবাবু, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে গৌরাঙ্গ রুদ্রপাল রয়েছেন। গৌরাঙ্গবাবু, আমরা যদি ত্রিপুরার পার্সপেক্টিভে দেখি, আমরা ত্রিপুরাতে তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে
26-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন রয়েছে, কিন্তু 26-এ ত্রিপুরাতেও কিন্তু নির্বাচন থাকার সম্ভাবনা আছে। এখন জেনারেল বডিজের নির্বাচনগুলো, হ্যাঁ, এডিসি সম্ভাবনা আছে। তাহলে কি ত্রিপুরাতে এই যে বারবার যে অনুপ্রবেশ নিয়ে যে কথা উঠছে, এবং ত্রিপুরাতে কিছুদিন আগে আমরা দেখলাম STF গঠন করা হলো পশ্চিম ত্রিপুরা জেলায়, তো আপনার কি মনে হয় STF গঠন করার মাধ্যমে যারা সঠিকভাবে, মানে যারা এই দেশে প্রবেশ করেছেন, সে রোহিঙ্গা হোক কিংবা বাংলাদেশি নাগরিক হোক, এবং নিরাপত্তার প্রশ্নে যারা, আমাদের দেশের নিরাপত্তার প্রশ্নে যারা হুমকি, তাদের অনুপ্রবেশ রোধ করা যাবে? এটা একটা পদক্ষেপ গভর্নমেন্ট যে এটা করলেন, পদক্ষেপটা, এটা একটা পদক্ষেপ হতে পারে। কি বলবো, অনুপ্রবেশ রোধে, অবৈধ অনুপ্রবেশকারী যারা দেশের শান্তি শৃঙ্খলা বা স্বার্থের পক্ষে হানিকর, তাদের রোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গভর্নমেন্ট যেটা নিয়েছে একটা পদক্ষেপ হতে পারে। তারপর যেটা যে অবৈধ কাগজপত্র, যেটা অনুপ্রবেশকারী যাচাইয়ের জন্য এই যে বিভিন্ন রাজ্যে যেটা হচ্ছে, কাগজপত্র সঙ্গে থাকছে, বৈধ কাগজপত্র দেখে রেহাই পাচ্ছে না। যদি কারো কাছে কাগজপত্র না থাকে, বৈধ কাগজপত্র না থাকে, আইন অনুযায়ী যা হওয়ার তা হবে। এটা একটা পদক্ষেপ হতে পারে। তাছাড়া আপনি যেটা বললেন, এই যে সামনে যে 2026-এ আমাদের এই রাজ্যে এডিসি নির্বাচন আছে, এই এডিসি নির্বাচনে একটা ইস্যু হিসাবে এরা অ্যান্টি বেঙ্গলি সেন্টিমেন্ট দিয়ে যে দলটা এখানে ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে, ত্রিপুরা মাথা, এটা একটা সেন্টিমেন্টকে ব্যবহার করে তাদের নিজেদের জাতিসত্তাকে সংহত করছে। তো এটা একটা কাজ করছে। সেই সঙ্গে এদের একটা সুদূর প্রসারী গেম প্ল্যান আছে। এরা দাবি তুলেছে যে 71 সালের 25শে মার্চ, কাজেই এই যে বিষয়টা তাদের সঙ্গে জুড়ে দিয়েছে, এবং তাদের অন্তিম টার্গেট যে সেই সময় পর্যন্ত যারা এই ত্রিপুরাতে এসছে, তারা দাবি করছে লাখ লাখ মানুষ অবৈধ অনুপ্রবেশকারী, তাদের সবাইকে এখান থেকে তাড়াতে হবে। তো এই যে বিষয়টা, ওই যেটা বলছিলাম, অমিত শাহজি বলেছেন গোটা দেশে নাকি 2 কোটির উপর বিদেশি রয়েছে, এবং বিদেশি মানেই বাঙালি, যেটা এনআরসি প্রয়োগ করতে গিয়ে আমরা অসমের ক্ষেত্রে দেখেছি, অন্য কোনো জাতির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তো এইটাও এখানে কাজ করছে, এবং এইটাকে ব্যবহার করে আগামী দিনে চাপ সৃষ্টি করে এরা নির্বাচন কমিশনের কাছেও মানে দরবার করেছে, ডেপুটেশন দিয়েছে যে বিহারের ধাঁচে যাতে এখানে নিবিড় ভোটার লিস্টটা সংশোধন হয়। তো যেটা করতে গিয়ে আমরা দেখলাম অনেক বৈধ ভোটারের নাম বাদ গেছে। তো সেই জিনিসটা এরা এখানে কার্যকর করে। এখানে ওদের মুদ্রা টার্গেট হচ্ছে যে বাঙালি ভোটারের সংখ্যা কমিয়ে দাও যে কোনো ভাবে, তাহলে 20টা সিট রিজার্ভ আছে, তারা তাদের হাতে দখল করবে, বা অন্যান্য সিটের যদি ক্যান্ডিডেট ওরা দিতে পারে, যেটা আমরা গত বিধানসভা নির্বাচনে দেখলাম, হয়তো এখান থেকে কিছু আসন দখল করতে পারে। আপনি বলছেন তাহলে এই যে কেন্দ্র সরকারের সিএ অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যারা এসছেন, তারা যদি ধর্মীয় ভাবে নির্যাতনের শিকার হয়ে আসেন, তাহলে তাদেরকে একটা শর্ত মেনে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। অথচ ত্রিপুরা মাথা বলছে 1971 সালের 25শে মার্চ বা 24শে মার্চের পর যারা এসছে তাদেরকে অবৈধ ঘোষণা করে এখানে তাদেরকে নিবিড় একটি সংশোধন করতে হবে ভোটার লিস্টের মধ্যে। তো আপনি বলছেন তাহলে এখানে শাসক দল, ত্রিপুরা মাথাও আমাদের রাজ্যের শাসক দল এবং বিজেপিও শাসক দল, দুটো শরিক দল, দুটো ডেট নিয়ে কিন্তু এই মুহূর্তে দুদিকে হাঁটছেন। এই যে বিষয়টা, মানে সবচেয়ে মজার জিনিস বা আশ্চর্য জিনিস, একই সরকারের শরিকদার দুটো পার্টি, অথচ বক্তব্য দুটো দুরকম। এটা আপাত দৃষ্টিতে আমরা দেখছি দুটো দুরকম, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে আমরা সি এর ব্যাপারটা আমরা দেখছি, ওরা বলছে না 71 সাল। এখন এই দুই বিপরীতমুখী বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির কেন্দ্রীয় কি বলবো নেতৃত্বের যে ভূমিকা, তারা কিন্তু বিষয়টা এখনো সেইভাবে খোলাসা করছে না। এখানে তো মুখ্যমন্ত্রী তো স্পষ্ট ভাষায় বলেছেন যে সিএ অনুযায়ী বা 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন এবং সেই দেশের আইন মেনেই তাদের নাগরিকত্ব রয়েছে। তো সেখানে অবশ্যই আমরা কে কি বলছে, অন্যরা কি বলছে বা কি দাবি করছে, তা নিয়ে কি খুব বেশি উদ্বেগ পালার কোনো প্রয়োজন আছে কি? উদ্বেগ অবশ্যই রয়েছে, কারণ সিএ যে শর্তাবলী
যে শর্তাবলীর নিরিখে সি এর সুবিধা নিয়ে কেউ নাগরিকত্ব এখানে অর্জন করতে পারবে, এই নিয়ে অনেকের উনি সন্দেহ রয়েছে। 9টা-10টা শর্ত রয়েছে, আজকে তো আপনাদের শুরুতে সময় কম, তো অন্যদিন আলোচনা হলে ডিটেলস বলা যাবে। এই সি এর এই শর্ত পূরণ করে ধর্মীয় সন্ত্রাসের বলি হয়, আমি প্রথম শর্তটাই বলছি, কেউ ওপার বাংলা থেকে এসে বা আফগানিস্তান পাকিস্তানের কথা বলা হয়েছে ইত্যাদি, এটা প্রমাণ করা অত্যন্ত দুরূহ ব্যাপার, এটা বললেই হবে না। বা আরো কিছু শর্ত রয়েছে, কাজেই সি এর শর্ত পূরণ করে এখানে নাগরিকত্ব অর্জন করা আগামী দিনে মানে বোঝা যাবে। এই পর্যন্ত আমরা খুব কম সংখ্যক মানুষকেই এই সি এর শর্ত পূরণ করে নাগরিকত্ব অর্জন করতে দেখেছি। আমরা মনে করি এই কথাটা বলে বিজেপি মানে বাঙালির সেন্টিমেন্টটাকে এখন যেটা এন্টি বিজেপি দিকে চলে যাচ্ছে, এটাকে একটু প্রশমিত করার জন্য একটা চেষ্টা করছে, এর বেশি কিছু না। অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গবাবুর সঙ্গে থাকার জন্য, অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আর অবশ্যই আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে গৌরাঙ্গ চৌহান ছিলেন, তৃণমূল নেতৃত্ব পশ্চিমবঙ্গ থেকে, এবং আমার সহকর্মী নীরজ ছিলেন আজ। দর্শক বন্ধুরা, অনুপ্রবেশ নিঃসন্দেহে এই দেশের নিরাপত্তার জন্য হুমকি, কিন্তু সবাই অনুপ্রবেশকারী নয়, আর বাংলা বললেই কেউ বাংলাদেশি এ কথাটাও কিন্তু সত্য নয়। একদিকে সীমান্ত খুলে রাখার মতো রাজনৈতিক সুবিধা, অন্যদিকে জাতীয়তাবাদের ঢাল তুলে সন্দেহের রাজনীতি, এই দুইয়ের মাঝখানে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ। হয়রানির শিকার হচ্ছেন ভারতীয় নাগরিকরাই, যারা শুধু ভাষা বা ধর্ম দিয়ে চিহ্নিত হচ্ছেন, দলিল দিয়ে নয়। বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মেঘালয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনুপ্রবেশ সরাসরি রাজ্যের আইন শৃঙ্খলা, জনসংখ্যা কাঠামো এবং রাজনৈতিক ভারসাম্য প্রভাব ফেলে। তাই আগামী দিনে অনুপ্রবেশ রোধে কে কি ধরনের অবস্থান নেয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ বেঙ্গলে।